আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আহ্বান গল্পটি নিয়ে। এটি লিখেন বিশিষ্ট গল্পকার ও উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি একটি উদার মানবিকতার গল্প, অর্থাৎ এমন মানবিকতা যা হবে সাম্প্রদায়িক বাধার ঊর্ধ্বে, ধর্মীয় বাধার ঊর্ধ্বে, ভৌগোলিক এবং বয়সের বাধার ঊর্ধ্বে। সেরকম মানবিকতার কথা এই গল্পের মধ্যে বর্ণনা করেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে আমরা একজন হিন্দু ছেলে মানুষ দেখতে পাই এবং আরেকজন মুসলিম বুড়ি দেখতে পাই। তাদের মধ্যে যে একটা বাৎসল্য ও মমত্ব সুলভ যে সম্পর্ক গড়ে, এটি খুব সুন্দর করে বর্ণনা করেছেন বা চিত্রায়িত করেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এর প্রত্যেকটি লাইন সুন্দর করে পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম হচ্ছে, দেশের গড়বাড়ি নেই অনেক দিন আগে থেকেই। এটি গল্পকথক বা বিভূতিভূষণ বলতেছেন। আমরা এখানে যে কথাগুলো দেখতে পাবো এগুলো মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবন থেকে নেওয়া বলা যেতে পারে। তার বিশেষ বা তার বেশিরভাগ গল্প কিন্তু তার বাস্তব জীবন থেকে নেওয়া, তবে এখানে তার ফিকশনেরও কি হতে পারে, সংমিশ্রণ হতে পারে। আমরা এখানে গল্পকথক বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ধরে নিব। দেশের গড় বাড়ি নেই অনেক দিন আগে থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে বিটিতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশের কিসের একটা ছুটিতে। আচ্ছা, এখানে একটা শব্দ হচ্ছে বিটি। বিটি অর্থ হচ্ছে সমতল জায়গার থেকে একটু উপরে, যেখানে বাড়িঘর বাঁধানো হয়, বাসাঘর বাঁধা হয়, সেটা হচ্ছে বিটি বা পৈতৃক বাড়িকেও কি বলা হয়, বিটি বলা হয়। তাহলে বিটির মধ্যে কি গজিয়েছে? বিটির মধ্যে জঙ্গল গজিয়েছে। এবং আমরা এখানে জেনে থাকবো লেখক থাকেন কিন্তু কলকাতায়। তিনি মাঝে মাঝে এ বিটির মধ্যে আসেন এবং তার মা বাবা পিসিমা যারা আছেন তারা কিন্তু কেউই এ দুনিয়ার মধ্যে নেই, তারা মারা গেছেন। তিনি মাঝে মাঝে এখানে আসেন আর থাকেন হচ্ছে কলকাতার মধ্যে। তিনি বিয়ে শাদিও করেন নাই। এটা হচ্ছে গল্পকথকের একটা অবস্থা। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা চুরিতে। গল্পকথক কিন্তু 4 বার বাড়িতে আসেন। গল্পকথক 4 বার বাড়িতে আসেন এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কোনো একটা ছুটিতে, সেটা কোন ঋতু বা কোন মাস জানা নাই, বা কিসের ছুটি সেটাও উল্লেখ করে দেননি। সেটা হচ্ছে একটা হচ্ছে কোনো এক ছুটিতে, এবং তখন এসে এক জ্ঞাতিকুটার বাড়িতে তিনি অবস্থান নেন। তারপর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, দ্বিতীয়বার হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, এবং সেবার কিন্তু তার যে একটা চালাঘর বাঁধে ওই চালাঘরের মধ্যে সে অবস্থান নেয়। তৃতীয়বার আসে 5-6 মাস পর আশ্বিন মাসের শেষে তিনি তৃতীয়বার আসেন, এবং চতুর্থবার আসেন হচ্ছে শরতের ছুটিতে। চতুর্থবার আসেন শরতের ছুটিতে, এবং ওই শরতের ছুটিতে কিন্তু বুড়িটি মারা যান। তাহলে তিনি 4 বার আসেন। এক হচ্ছে কোনো এক ছুটিতে যেটা তার দিন তারিখ অজানা, আরেকটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, তারপর হচ্ছে আশ্বিন মাসের শেষে, তারপর হচ্ছে শরতের ছুটিতে। এ হচ্ছে তার 4 বার বাড়িতে আসা, যা গল্পের মধ্যে আমরা দেখতে পাই। গ্রামের চকুত্তি মশাই আমার বাবার পুরাতন বন্ধু। তাহলে গ্রামের চকুত্তি মশাই গল্পকথকের কি বাবার পুরাতন বন্ধু। এখানে চকুত্তি একটা শব্দ আছে, চকুত্তি, এটি হচ্ছে চক্রবর্তী শব্দের বা চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। আমরা জানি যারা পূজারী ব্রাহ্মণ আছেন, এই পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ হচ্ছে চকুত্তি। এটা সুন্দর করে মনে রাখবা। আমাকে দেখে খুব খুশি হলেন। চকুত্তি মশাই গল্পকথককে দেখে কিন্তু খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের দুলা নিলাম। তাহলে প্রণাম করে কি নিলেন? পায়ের দুলা নিলেন। প্রণাম কি? প্রণাম হচ্ছে এক ধরনের অভিবাদন, যেটি হিন্দু সমাজের মধ্যে প্রচলিত। একটু মাথা নিচু করে যে পায়ের দুলা নেওয়া হয়, সেটা কিন্তু প্রণাম। তাহলে গল্পকথক প্রণাম করে চকুত্তি মশাইয়ের পায়ের দুলা নিলেন। তারপর চকুত্তি মশাই কি বললেন? এসো এসো, বেঁচে থেকো, দীর্ঘজীবী হো। বাড়িঘর করবে না? আজ্ঞে সামান্য মাইনে পাই। মাইনে অর্থ হচ্ছে বেতন। মাসের শেষে যে বেতন দেওয়া হয় তাকে কি বলা হয়? মাইনে বলা হয়। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খটবাদ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। এখানে একটা শব্দ হচ্ছে চালাঘর। চালাঘর হচ্ছে কর, তারপর হচ্ছে শন, টিন ইত্যাদি যেটি বানা হয় সেটা হচ্ছে চালাঘর। দুটো শব্দ আমরা দেখতে পাই, একটা হচ্ছে দালানঘর আর একটা হচ্ছে চালাঘর। চালাঘর হচ্ছে যেটা মাটি বা খড়, শন, টিন দিয়ে তৈরি করা হয়, সেটা হচ্ছে চালাঘর।
আর যেটা ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয় সেটি হচ্ছে দালানঘর, এটি মনে রাখবা। তাহলে একটি চালাঘর তোলার পরামর্শ দিলেন চক্রবর্তী মশাই, এবং সাথে সাথে তিনি খড় দেওয়ারও কি দিলেন, আগ্রহ জানালেন। আরো অনেকে এসে ধরলো। তাহলে প্রথমত চক্রবর্তী মশাই পেলো, তারপর হচ্ছে আরো অনেকে আসলো তার সাথে দেখা করতে। অন্তত খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। তাহলে বাজারের দিকে বড় আমবাগানের মধ্য দিয়ে তিনি কিন্তু বাজারের দিকে যাচ্ছেন। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছেন। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা। হয়তো বুড়িটি একটু দূরে, ফলে তার চেহারাটি আম গাছের ছায়ার মধ্যে পড়তেছে। যেটা আমরা জানি ছায়া একটু লম্বা হয়, মানুষের দৈর্ঘ্যের চেয়ে ছায়া একটু লম্বা হয়, দূরে থাকলেও কিন্তু একটু কাছে এসে পড়ে। তাহলে আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা। ডান হাতে নড়ি ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকে যাচ্ছে। তাহলে বুড়ি কোন দিকে যাচ্ছে? বুড়ি হয়তো বাজার করতে বাজারের দিকে যাচ্ছে। এই বুড়িটি কিন্তু একজন মুসলিম বুড়ি, যিনি জমির করাতির স্ত্রী। এখানে একটা শব্দ হচ্ছে নড়ি। নড়ি অর্থ হচ্ছে লাঠি। বৃদ্ধ বয়সে বুড়ি বা বৃদ্ধরা যে লাঠিটির আশ্রয় নেয় সেটা হচ্ছে নড়ি। আচ্ছা, বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। লেখক কিন্তু বুড়িকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। সে উত্তর দিল, বাজারে যাব। বুড়ি আমায় বালু না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আটভাবে চোখের উপর ধরল। বলল, কে বাবা তুমি? চাললাম না তো। তাহলে বুড়ি কি করলো? বুড়ি হচ্ছে ডান হাত উঁচিয়ে তালু আটভাবে, একটু আর বাবা বাঁকা করে ধরে, তালু আটভাবে চোখের উপর রেখে ধরল। বলল, বাবা চাললাম না তো। অর্থাৎ এভাবে তিনি আটভাবে ধরে বললেন, বাবা আপনাকে তো চাললাম না, এরকম প্রশ্ন করলো। তারপর গল্পকথক কি উত্তর দিল? চিনবে না, আমি অনেকদিন গাইয়ে আসিনি। গাইয়ে অর্থ গ্রামে। আমি অনেকদিন গাইয়ে আসিনি। সে যেহেতু কলকাতায় থাকে সেজন্য না চিনাই, গ্রামের লোকজন তাকে না চিনাই স্বাভাবিক। উপরন্তু এই বুড়ি কিন্তু তাদের গ্রামের নয়, অন্য একটা গ্রামের। আর বুড়িকে উত্তর দিল, তা হবে বাবা, না চিনতেই পারো। আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলাপুরা দান, গোয়ালপুরা গরু। এখানে এপাড়া ওপাড়া যেতাম আসতাম না বলতে ভিক্ষা করার কথা বোঝা হয়েছে। অর্থাৎ ভিক্ষা করতে কিন্তু এক পাড়া থেকে আরেক পাড়া যেতে হয়। সেজন্য এখন কিন্তু বুড়ি কি করেন? ভিক্ষা করেন, এপাড়া থেকে ওপাড়া যান। কিন্তু যখন তিনি ছিলেন বা তার স্বামী জীবিত ছিলেন তখন কিন্তু তার ভিক্ষা করতে হতো না। সেজন্য বলতেছে, আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলাপুরা দান, গোয়ালপুরা গরু। কি ছিল? গোলাপুরা দান। গোলা অর্থ হচ্ছে দানের মরাই। যে পাত্রের মধ্যে দান রাখা হয় সেটা হচ্ছে গোলা। এখানে পুরা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ বা ভরা। গোলাপুরা অর্থ হচ্ছে গোলাবর্তী দান। গোলাবর্তী দান, গোয়ালপুরা গরু। গোয়াল অর্থ হচ্ছে গরু রাখার স্থান। অর্থাৎ যে গোয়ালপুরা গরু, অর্থাৎ তার এখানে প্রাচুর্য বা সম্পদের প্রাচুর্য বা কোনো কিছুর অভাব না থাকার কথা বলা হয়েছে। গোলাপুরা দান, গোয়ালপুরা গরু, এটি বলতে সম্পদের প্রাচুর্য বা অভাব না থাকার কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু বুড়ি ওই ছেলে মানুষ থেকে জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি বাবা? এখন বুড়ির থেকে জিজ্ঞেস করবে ছেলে মানুষটি, অর্থাৎ তুমি কে বুড়ি? গল্পকথক বলে, তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি, তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। সে উত্তরে কি বলে, আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। তেনার বলতে এখানে স্বামীর কথা বলা হচ্ছে। তেনার বলতে স্বামীর কথা বলা হচ্ছে। তখনকার সময়ে স্বামীদের নাম নিত না। এটা এক ধরনের সংস্কার বা রীতি বলা যায়। এটাকে অপসংস্কার বা কুসংস্কার আমি বলবো না। যেহেতু তখনকার সময়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বয়সের গ্যাপ থাকতো, বিশাল একটা গ্যাপ থাকতো, তাহলে নাম নেওয়াটা এক ধরনের কি হতো, অসংকোচ বোধ করতো। সেজন্য কিন্তু তারা নাম নিত না। সেজন্য বলতেছে, আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। কিসের কাজ করতেন? করাতের কাজ করতেন। এখানে বলে রাখি, তার নাম হচ্ছে, তার স্বামীর নাম হচ্ছে জমির। তাকে জমির করাতি বলে ডাকতো, যেহেতু তিনি করাতের কাজ করতেন। করাতের কাজ কি? করাতের কাজ হচ্ছে কাঠ ছাড়াই করার কাজ। অর্থাৎ বিভিন্ন কৌশলে বড় বড় গাছগুলোকে যে খণ্ড খণ্ড করা হয়, টুকরো টুকরো করা হয়, এই কাজগুলোকে করাতের কাজ বলা হয়।
এখানে করাত শব্দ অর্থ হচ্ছে যে একটি যন্ত্র, করাত হচ্ছে একটি যন্ত্র যেটি দিয়ে গাছ কাটা হয়, আর যে করাতের কাজ করেন তাকে করাতি বলা হয়। এটা মনে রাখবা। এবার গল্পকথক জিজ্ঞেস করে, বললাম তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, সে তো মুড়ে বাদ দেয় না, আমার বড্ড কষ্ট, বাদ জুটে না সব দিন, অর্থাৎ একদিন খায় তো একদিন না খায়। তাহলে তার একজন নাত জামাই আছে, সে কিন্তু তাকে বাদ দেয় না, অর্থাৎ নাতির জামাই। এখানে নাত জামাইটির কথা স্পষ্টভাবে উল্লেখ নেই, অর্থাৎ যে তার নাতিন বা যে মেয়ে নাতিন আছে ওইটার নাম বা ওর মায়ের নাম এসব কিন্তু নির্দিষ্টভাবে বলা দেওয়া নাই, শুধুমাত্র একজন নাত জামাইয়ের কথা বলা হয়েছে। এবং এই বুড়ির অবস্থান বা তার সম্পর্কের অবস্থানটা একটু ব্যাখ্যা করি। তার স্বামী ছিলেন, স্বামী কিন্তু মারা গেছেন জমির করাতি, তার একজন ছেলেও নাই, একজন মেয়ে থাকতে পারে নাও থাকতে পারে, কারণ এখানে একজন নাত জামের কথা বলা হয়েছে। যেহেতু নাত জামের কথা বলা হয়েছে, অবশ্যই হয়তো একজন তার মেয়ে ছিল, তার এক মেয়ে ছিল, তার একজন নাতি ছিল, তার জামের কথা হয়তো বলা হয়েছে, হয়তোবা পাতানো নাত নিয়ে হতে পারে, এটা মনে রাখবা। আর সাথে সাথে মনে রাখবা এখানে কিন্তু কয়েকটা মেয়ে চরিত্রের কথা উল্লেখ আছে। একটি হচ্ছে নাতি, অর্থাৎ নাত জামার যে কি আছে বউ আছে নাতি। আরেকটা হচ্ছে পাতানো মেয়ে, যেটার ঘর কিন্তু তার সাথে লাগানো বা তার চালাঘরের সাথে লাগানো। আরেকটা হচ্ছে গুটি গোয়ালিনী, আরেকজন হচ্ছে গুটি গোয়ালিনী যেটি তাকে দুধ দেয়। তারপর হচ্ছে দিগম্বরী, এটি হচ্ছে পরশু সর্দারের বউ। দিগম্বরী হচ্ছে পরশু সর্দারের বউ। আরেকটা হচ্ছে হাজরা বেটার বউ। এই হাজরা বেটার বউ কিন্তু এই তার পাতানো মেয়েটিও হতে পারে। হাজরা বেটার বউ হচ্ছে তার পাতানো মেয়েটিও হতে পারে। হাজরা বেটার বউ বুড়িকে মা বলে ডাকেন এবং বুড়ি একে বউ বা জি এই দুটা কিন্তু ডাকেন। এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখবা। তারপর বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। স্বাভাবিক, একজন অসহায় মানুষকে দেখে গল্পকথক কিন্তু কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। চুকে যাওয়া হচ্ছে শেষ হওয়া, মিটে যাওয়া, অর্থাৎ বুড়ির সাথে দেখা হলো, তার সাথে পরিচয় হলো, ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে বা চুকে যাবে, এরকম কিন্তু লেখক ভাবছিলেন, কিন্তু তা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সেই বুড়ি লাঠি টক টক করতে করতে হাজির উঠানে। আচ্ছা, উঠানে এসে পরের দিন সকালে হাজির হয়ে আসছে। তা কি এক জ্ঞাতি কুডুর বাড়িতে। জ্ঞাতি কুডুর বাড়িতে কিন্তু এই লেখক থাকেন। জ্ঞাতিয়া অর্থ হচ্ছে পিতৃবংশীয় কোনো চাচাকুরা যারা থাকেন তাদেরকে কিন্তু জ্ঞাতি বলা হয়। আর কুরু হচ্ছে চাচার, কুরু হচ্ছে বাপের ছোটো ভাই, কুড়ু হচ্ছে বাপের ছোটো ভাইকে কুড়ু বলা হয়। আর জ্ঞাতি অর্থ হচ্ছে পিতৃবংশীয় কোনো আত্মীয়, চাচা যেটা যে কেউ হতে পারে, সেটাকে জ্ঞাতি বলা হয়, অর্থাৎ জানাশোনা। জ্ঞাতি অর্থ জানাশোনা বা চাচা কাকা ইত্যাদি। তাহলে কার বাড়িতে থাকেন? জ্ঞাতি কুডুর বাড়িতে থাকেন, পিতৃবংশীয় কোনো এক চাচার বাড়িতে লেখক থাকেন। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী। তাহলে কে বলল জমির করাতির স্ত্রী বলে? ওই জ্ঞাতি কুডু তাকে পরিচয় করে দিচ্ছে, ও হচ্ছে জমির করাতির স্ত্রী। যেহেতু একটি উঠানের দ্বারা বসে আছে, সেজন্য এই কুডু বলে দিচ্ছে এটা হচ্ছে জমির করাতির স্ত্রী। অনেক দিন আগে মরে গিয়েছে জমির। আচ্ছা, বুড়ো উঠোনে ডাকিয়ে দাঁড়িয়ে থাকলো। ও বাবা, বুদ্ধ হয় চোখে একটু কম দেখে। বললাম, এই যে আমি এখানে। অর্থাৎ সে উঠোনে বসে আছে আর এরা ওকে নিয়ে গল্প করতেছে, বুড়ি নিয়ে গল্প করতেছে, সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে না। দেখলেও হচ্ছে একটু অস্পষ্ট দেখতে পাচ্ছে, সেজন্য বলতেছে এই তো আমি এখানে, সেরকমভাবে সে সম্বোধন করতেছে। আচ্ছা, আমার কুড়ুমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। অর্থাৎ তার কুড়ুমশাই এই বুড়িকে পরিচয় করে দিলেন, এ হচ্ছে আমার বাইফু, বা এরকমভাবে তাকে কি করে দিলেন, পরিচয় করে দিলেন। সে উঠোনের কাটল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। আচ্ছা, তাহলে কিসের তলায় বসেছিলেন? তিনি কিন্তু কাঁঠাল তলায় বসেছিলেন, এটা মনে রাখবা। এটা কিন্তু প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে এর পরের গল্পগুলো বর্ণনা করব।